নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। চোরেদের গোপন বৈঠকে হানা পুলিশের হাতে আটক 21 চোর। আধিকারিকদের ম্যানেজ করে চলছে কর কারচুপির বাণিজ্য, প্রতিবাদে সরব এনএসইউআই। কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্ব বঞ্চনা নিয়ে সংসদে সরব সাংসদ সুস্মিতা দেব। শ্রীভূমি জেলায় উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসেছেন 10,770 জন পরীক্ষার্থী। স্কুল পরিচালনা সমিতির সভাপতির বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। জেলাশাসককে স্মারকপত্র প্রদান। শিলচরে উড়ালপুল নির্মাণের জন্য মত বিনিময় সভা জেলাশাসক কার্যালয়ে। শ্রীভূমি জেলা থেকে সাহিত্য পুরস্কার পেলেন ব্রজগোপাল সিনহা। চোরদের গোপন বৈঠকে কাচার পুলিশের অভিযান। শিলচরে এক রাতে গ্রেফতার 21 জন চিচকে চোর। উদ্ধার একটি ই-রিক্সা, স্বর্ণালকার, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ বিভিন্ন চুরি সামগ্রী। শিলচর শহরের চোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক বৃহৎ সাফল্য পেল কাচার পুলিশ। একজন দুজন নয়, এক রাতেই শিলচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 21 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ তাদের কাছ থেকে ই-রিক্সা, স্বর্ণালঙ্কার, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এলইডি টিভি সহ বিভিন্ন চুরি সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। কাচার জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, রাতে শিলচর শহরের রাঙ্গেরখাড়ি অঞ্চলে নিজ নিজ এলাকা নিয়ে চোরদের একটি গোপন বৈঠক চলছিল। সেই খবর পেয়ে চোরেদের গোপন বৈঠকে অভিযান চালায় কাচার পুলিশ। চোরেদের এই গোপন বৈঠকস্থল থেকে পুলিশ প্রথমে 5 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারপর এদের সূত্র ধরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বাকিদের গ্রেফতার করে। চোরদের বিরুদ্ধে চলা এই অভিযানে এক নাবালক সহ মোট 21 জন চোরকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাতো। পুলিশ ধৃতদের কাছ থেকে বৃহৎ পরিমাণের চুরির সামগ্রীও জব্দ করে। বর্তমানে ধৃত চোরদের পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানান কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। স্থানীয় ৰাইজে আমাৰ ওচৰত কিছু আপত্তি দৰ্শাইছিল যে কিছুমান দুই এটা সৰু সুৰা চুৰিৰ ঘটনা হৈছে শিলচৰ মহানগৰত। এই যি চুৰিৰ ঘটনা হয়, এই চুৰিৰ ঘটনাবিলাক সাধাৰণ লোক আছে, সাধাৰণ লোকক বহুত পৰিমাণে প্ৰভাৱ পেলায়। গতিকে এই চুৰিৰ বিৰুদ্ধে যোৱা নিশা আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু 3টা টিম আমি ইয়াত গঠন কৰিছিলোঁ। 3জন, এজন ইন্সপেক্টৰ আৰু এজন ডিএছপিৰ আণ্ডাৰত এটা টিম গঠন কৰি গোটেই সদৰ থানাৰ এৰিয়া অঞ্চলত আমি এটা বিশেষ অভিযান চলাইছোঁ। আৰু এই অভিযান কালত 21 জন চোৰ যিসকলে বিভিন্ন ধৰণৰ চুৰি কাৰ্য সংগঠিত কৰি আছে আৰু জড়িত হৈ আছে, তেওঁলোকক আমি আটক কৰিছিলোঁ। আৰু আটক কৰাৰ পাছত তেওঁলোকক ইণ্টাৰগেশ্যন কৰাৰ পাছত আমি কিছু সংখ্যক চুৰি হোৱা সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। এই জব্দকৃত যিবিলাক সামগ্ৰী আছে তাৰ ভিতৰত এটা ই-ৰিক্সা আছে, 3টা টিভি আছে, এণ্ড্ৰইড মোবাইল আছে আৰু বহুতো আপত্তিজনক চুৰি কাৰ্য সংগঠিত কৰি তেওঁলোকে ৰখা কিছুমান সামগ্ৰী ৰিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ কথা আমি গম পাইছোঁ, কিছু সংখ্যক চোৰে ৰাঙিখাড়ী অঞ্চলত এটা ঠাইত বহি পেলাই এটা গোপন বৈঠকত তেওঁলোকে মিলিত হৈছিলে। আৰু মিলিত হৈ তেওঁলোকে এই চুৰি কাৰ্য কৰি যাবৰ কাৰণে তেওঁলোকৰ কিছুমান এৰিয়া অফ জুৰিছডিকশ্যন তেওঁলোকে ভাগ কৰি ল'ব বিচাৰিছে। তেওঁলোকৰ এটা এৰিয়াত যাতে বেলেগ চোৰে সোমাব নোৱাৰে, এনেকুৱা ধৰণৰ এটা তেওঁলোকে আঁচনি তৈয়াৰ কৰি তেওঁলোকে এটা বৈঠকত মিলিত হৈছিলে। সেই খবৰ পাই আমি এটা বিশেষ অভিযান কাৰ্য আমি চলাইছিলোঁ। আৰু অভিযান চালক কিছু সংখ্যক লোকক যেতিয়া আমি আটক কৰোঁ, তেওঁলোকৰ পৰা পোৱা তথ্যৰ ভিত্তিত আমি বাকী লোকসকলকো আটক কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আটক কৰিবলৈ সক্ষম হোৱা লোকসকলৰ পৰা আমি এই বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰীও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আমি কি উদ্ধাৰ কাৰ্য কৰিব পাৰোঁ তাৰ আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। শিলচৰ ৰাইজৰ জীৱন আৰু সম্পত্তিৰ নিৰাপত্তা সম্পূৰ্ণ আমাৰ দায়িত্ব আছে। তাৰ কাৰণে আমি অহৰহ আমি কাম কৰি গৈছোঁ। এইবিলাক সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। সেই সামগ্ৰীখিনি যি লোকৰ হয় তেওঁলোকে সেই আইডেণ্টিফাই কৰিলে আমি তেওঁলোকক দিয়াৰ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। পৌরসভার আধিকারিকদের ম্যানেজ করে কর কারচুপির ঘটনা শ্রীভূমিতে, অভিযোগ এনএসইউআই। বৃহস্পতিবার এনএসইউআইয়ের নেতারা জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে এ সংক্রান্ত ঘটনার তদন্তের দাবিতে এক স্মারকপত্র তুলে দেন। এনএসইউআই নেতা শুভজিৎ চক্রবর্তী জানান, আধিকারিকদের ম্যানেজ করে অনেক ক্ষেত্রে কর কারচুপির ঘটনা সংঘটিত হচ্ছে বলে জানান তারা। পৌরসভার উপসভাপতি সুকেন্দু দাসের নেতৃত্বে এখনও ঘটনা সংঘটিত হচ্ছে বলে দাবি করেন তারা। পুরসভার পৌরপতি রবীন্দ্র দেবকে ঠুটো জগন্নাথ বানিয়ে কর সংগ্রহে ম্যানেজ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন একাংশ আধিকারিকরা। ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার এনএসইউআই কর্মীরা জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র তুলে দিয়ে ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। দেখুন, কয়েকদিন আগে আমাদের কাছে একটা ইনফরমেশন এসছে ফ্রম সাম পিপল যে মিউনিসিপ্যালিটিতে ট্যাক্সেশন ইস্যু নিয়ে করাপশন চলছে। তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের সোর্সে আমরা এটার খবর লাগিয়ে দেখলাম যে বিল্ডিং ট্যাক্স বাড়িয়ে হয়তো বা একটা অ্যামাউন্ট করা হয়েছে সামথিং 60 or 70,000। কিন্তু এখন আধিকারিকের সাথে যদি মানে কোনো
ট্যাক্স যারা দিবে তাদের যদি পরিচয় থাকে বা একটা যদি সমঝোতা থাকে বা একটা যদি সেটিং থাকে, তাহলে কোনো ধরনের কোনো মানে এটা তখন রিডিউস হয়, ট্যাক্সটা তখন রিডিউস হয়। আর এইসবের নেতৃত্বে রয়েছেন কিন্তু ভাইস চেয়ারম্যান। স্পষ্ট কথা ডিসি সাহেবকে মেমোরেন্ডাম দিয়েছি এবং বলেছি, যদি ট্যাক্স যদি আমার আজকে যদি 60,000 দিতে লাগে, ওরও 60,000 দিতে লাগবে, ওরও 60,000 দিতে লাগবে। আজকে আমার সাথে ভাইস চেয়ারম্যানের পরিচয় নেই, চেয়ারম্যানের পরিচয় নেই, কোনো আধিকারিকের পরিচয় নেই। আমি দেবো 60 থেকে পট করে নেমে চলে আসলো 30,000-এ। ওর সাথে পরিচয় আছে, ও দেবে আরেকটা ট্যাক্স। এরকম আমরা মেনে নেব না এবং আমরা এনকোয়ারির ডিমান্ড করেছি এবং আমরা এটাও বলেছি যে এই সমস্ত মিসকন্ডাক্টের সাথে যারা জড়িত আছে, যে আধিকারিক জড়িত আছে, তার 24 ঘন্টার মধ্যে শাস্তি হওয়া চাই। ডিসি সাহেবের সাথে এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে এবং ডিসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এনকোয়ারি করবেন, করে যা ব্যবস্থা নিতে লাগে উনি আগামী দিনে নেবেন। যদি না নেওয়া হয় তাহলে এটাকে আমরা প্যারেন্টস কংগ্রেসকে ইনভলভ করতে আমরা বাধ্য হব এবং আমরা আন্দোলনের রূপান্তর। আচ্ছা, আপনি কি চেয়ারম্যান তো জগন্নাথের মূর্তি, আমি কতবার বলবো, চেয়ারম্যান তো মানে উনি একটা পোস্ট হোল্ড করছেন, কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে উনি কোনো ধরনের উনি যদি জানেন না, উনি যদি এখন বলেন যে আমি এই সমস্ত জিনিস জানি না, তার থেকে লজ্জার কথা আর কি হতে পারে? চেয়ারম্যানের পোস্ট হোল্ড করছেন, উনার মাথায় লবণ রেখে যদি ভাইস চেয়ারম্যান বড়ই খায়, তাহলে দিস ইজ নট আওয়ার ফল্ট, দিস ইজ এক্স্যাক্টলি হিজ ফল্ট। সে জানে না। তো এটা আমি চেয়ারম্যান সাহেবকেও বলবো, উনি যদি জড়িত না থাকেন তাহলে উনিও যাতে এটার ব্যবস্থা গ্রহণ করেন। এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলে লাভ নেই, সে তো তারা যেরকম নাচাচ্ছে সে সেরকম নাচছে। ওপেন বলেছি ডিসি সাহেবকে এবং ডিসি সাহেবের উপর আমাদের আস্থা রয়েছে এবং আশা করি 24 ঘন্টার ভিতরে আমরা একটা ভালো ফলাফল পাবো। কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্ব বঞ্চনা নিয়ে সংসদে সরব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এদিন বাজেট অধিবেশন নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সাংসদ বলেন, বর্তমান সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর লুক ইস্ট পলিসির নাম বদল করে অ্যাক্ট ইস্ট পলিসি রাখলেও উত্তর পূর্ব ভারতের সাথে দক্ষিণ এশিয়ার সংযোগ স্থাপনকারী স্থানগুলোর মধ্যে অন্যতম মণিপুর রাজ্য বর্তমানেও হিংসায় জর্জরিত। উত্তর পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে হেলদুল নেই বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের। বর্তমান সরকার উত্তর পূর্ব ভারতের বিকাশের কথা বললেও এখনও দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন উদ্যোগ স্থাপনে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। বিগত দিনে উত্তর পূর্ব ভারতে চলতে থাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো বর্তমান সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছে। উত্তর পূর্ব ভারত থেকে বিজেপি ও তার শরিক দলের বহু সাংসদ সংসদে বসলেও তারা মণিপুর ইস্যু, আসামের এনআরসি ইস্যু সহ নাগাল্যান্ড অ্যাকর্ড নিয়ে পুরোপুরি নিশ্চুপ বলে অভিযোগ করেন সাংসদ সুস্মিতা দেব। বর্তমান সময়ে চীনের সাথে সীমান্ত বিবাদ সহ মায়ানমার ও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ের প্রভাব উত্তর পূর্ব ভারতে সরাসরি পড়লেও সেদিকে নজর দেওয়ারও সময় নেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের বাজেটকে মধ্যবিত্তের বাজেট বললেও উত্তর পূর্ব ভারতের মধ্যবিত্তরা এই বাজেট থেকে কিছুই পাননি বলে ক্ষোভ ব্যক্ত করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। I am honored for two reasons, sir. Is because I'm positioned very uniquely in this house. The first reason is I come from a state in the northeast. My vote is in Assam, but 50 MLAs from across Bengal have voted me into the Council of House, and I thank my leader Mamata Banerjee. The second and the most significant reason why I'm positioned uniquely in this house is because when I look to my left and see so many members of parliament who come from the northeastern states, they tend to remain silent on all the ailing issues that the 8 states of northeast face. Say that this budget is a insensitive budget. Insensitive to the people of the country and more insensitive in particular to the northeast of India. I heard Prime Minister Modi say after the budget that the sop that has been given to the middle class is going to have a multiplier effect. But when it comes to the northeast, all the things that ail this nation, whether it is price rise, whether it's unemployment, whether it is lack of investment, the only multiplying effect I know is all these problems multiply as we go towards the northeastern states. Whatever efforts were made by Dr. Manmohan Singh's government over decades has been undone by Prime Minister Modi by one single incident in one state, which is the state of Manipur. shame? Sir, Prime Minister Modi
changed look east policy to act east policy. But today, till the gateway to Southeast Asia, which is the state of Manipur, continues to burn, act east policy is destined to fail, sir. It is destined to fail. And I would like to say that today, our security concerns with China, the political situation in Myanmar, the political situation in Bangladesh, I can tell you with great surety that the prospects of the economy of the northeastern states growing is rather dismal, where hundreds of people have been murdered and butchered and women raped and children who are out of schools. Thousands have fled from Manipur to different parts of India, sir. Whether it is Calcutta, whether it is Assam, whether it is Delhi. Today, sir, what the finance minister should have said is not just Bihar, but she should have promised a comprehensive package for the rehabilitation of Manipur, which she did not. There should have been a comprehensive package, because what happens to Manipur impacts all the northeastern states. Today we cannot accept just the resignation of the chief minister as a solution to Manipur. And if the Manipur tapes are investigated, we will see and we will find out, and we want to know if it was state-sponsored mayhem that was created in Manipur, sir. Madam tells us that now it is not Achhe Din. Nobody knows about Achhe Din, what happened to it. Then we were all hoping for New India. Nobody knows what happened to New India. Now she says our new destination is Viksit Bharat. 2047. I don't think I will be alive in this parliament to see what happens in 2047. Today, we had heard that all the capitals of the northeastern states will be smart cities. Let me give just one example, and Kalita ji is here. One flash flood in Guwahati and an 8-year-old boy falls from the scooter and gets floored, gets drowned in the current of water. A flash flood, sir, in Guwahati. Beyond the headlines and look at the fine print to see that in effect, this is an insensitive budget that does not talk about unemployment, that does not talk about price lies, that does not address the ailing issues, the burning issues of this country, and it is an absolute and total neglect of the northeastern states and Bengal. And unless you rectify your ways, you will be routed. You will be routed from northeast, and you will be routed from Bengal. বৃহস্পতিবার থেকে আসামে শুরু হলো উচ্চতর মাধ্যমিক শিক্ষান্ত বর্ষের পরীক্ষা। পুরো রাজ্যের সাথে শ্রীভূমি জেলাতেও বৃহস্পতিবার থেকে শুরু হয় হায়ার সেকেন্ডারি পরীক্ষা। এবার শ্রীভূমি জেলাতে 19টি সেন্টারে প্রায় 10,770 জন ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসে। এবারের পরীক্ষায় 4,702 জন ছেলে ও 6,068 জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুর 1:30 ঘটিকায় ইংরেজি পরীক্ষার মাধ্যমে হায়ার সেকেন্ডারির পরীক্ষা শুরু হয়। পরীক্ষাকে কেন্দ্র করে প্রত্যেকটি সেন্টারে আঁটো নিরাপত্তা ব্যবস্থাও বসানো হয়েছে। শ্রীভূমি শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে হায়ার সেকেন্ডারি শিক্ষান্ত বর্ষের পরীক্ষা আয়োজিত হচ্ছে। আমাদের টোটাল হায়ার সেকেন্ডারি স্কুলের সেন্টার হল 19টা। টোটাল সুপারভাইজিং অফিসার আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি 34। টোটাল স্টুডেন্ট অ্যাপিয়ার করবে 10,770, তার মধ্যে বয়েজ 4,702 এবং গার্লস 6,068। শ্রীভূমি জেলার সুপ্রাকান্দি এলাকার 517 নং শ্রীরামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে সরব এলাকাবাসী। স্কুল পরিচালনা সমিতির সভাপতিকে হটানোর দাবিতে জেলা শাসককে স্মারকপত্র এলাকাবাসীর। জেলা শাসককে স্মারকপত্র প্রদান করার পর এলাকাবাসীরা জানান 517 নং শ্রীরামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় ও জ্ঞানচরণ স্কুলকে সরকার ডিমার্কেশন করে এক করে দিয়েছে। তারপর জ্ঞানচরণ স্কুলের জায়গায় অবৈধভাবে সবজি চাষ করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। এছাড়াও রামকৃষ্ণ এলপি স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত ভট্টাচার্যকে সরিয়ে পরিচালনা সমিতির সভাপতি নিজ প্রভাব খাটিয়ে শিখা ম্যাডামকে প্রধান শিক্ষক পদে বসিয়েছেন। গ্রামবাসী সহ স্কুল পরিচালনা সমিতির 12 জন সদস্য এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলেও স্কুল পরিচালনা সমিতির সভাপতি নিজ প্রভাব খাটিয়ে অনৈতিক কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তারা এ নিয়ে
জেলাশাসককে স্মারকপত্র প্রদান করে স্কুলের বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান। আমরা এসেছি সুপ্রাকান্তি জিপি পদ্মারপাড়া গ্রামের 517 নম্বর পদ্মারপাড়া এলপি স্কুল। ওই স্কুলে অ্যামালগেশন হওয়ার পরে যে স্কুলে মানে একটা জ্ঞানজোরণ স্কুল এবং 517 নম্বর পদ্মারপাড়া এলপি স্কুল, এই পদ্মারপাড়া গ্রামে ওই দুইটা গ্রামের মধ্যে অ্যামালগেশন হওয়ার পরে একটা স্কুলে জ্ঞানজোরণ নিম্ন প্রাইমারি বিদ্যালয় পুরো ল্যান্ডটা খালি থাকার কথা। এখানে সবজিকার নিশিরঞ্জন দাস, নিশিরঞ্জন নমশূদ্র আর শিকা যে আগের হেডমাস্টার নিয়ে আসলে অ্যামালগেশন হওয়ার সময় এই যে শিকা ম্যাডাম, ওই ম্যাডামে এবং এখানে তারা সবজিকাত করে এবং যেখানে 517 নম্বর পদ্মারপাড়া এলপি স্কুলে যে একটা স্কুল আছে ওই স্কুলে দেবব্রত ভট্টাচার্য মোটামুটি ভালো চালাই এই স্কুলটা। এখন মিডিল থেকে দেখা যায় নতুন প্রেসিডেন্টে লিয়া মানে শিকা ম্যাডামরে একটু কীরকমভাবে হেডমাস্টার বানানো হয়েছে। স্কুলটা ভালো চলে কিন্তু যদি এখন ওই হেডমাস্টারনি বনে স্কুলটা ঠিকভাবে চলতো না। আমরা পুরানো হেডমাস্টারও চাই এবং 12 জন মানুষ এখানে এসএমসি একটা কমিটি আছে 12 জন 14 জন 12 জন মানুষ চাইছে যে ওই প্রেসিডেন্টের পালানির লগে, কিন্তু এতেও তারপরেও তাকতবর মানুষ এই প্রেসিডেন্ট গতিকে তারা পালানি যান না এবং ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে আমরা বারবার জমা দিছি ডকুমেন্টস, তারপরেও মানে পালাইতে চান না তারা এবং সেই না পালানোর কারণে আজকে ডিসি মহোদয়কে আমরা মেমোরান্ডাম দিচ্ছি। এটা নিয়ে বলছি এই ছাত্রছাত্রীর জীবনের লাগে আমরা অনেক কষ্ট করি। আজকে 35-36 বছর থাকি আমরা স্কুলে যে মণিবর হেডমাস্টার আছে বা ভালো ভালো স্টাফ হয়েছে, আমরা ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের খেলাধুলা শিখছে বা পড়াশোনা ভালো করছে। এখন আমরা যেটা যে স্কুলটা একদম হয়ে গেছে গিয়া জানি আমরা যে মণিবর হেডমাস্টার আছেন বর্তমানে, কিন্তু এখন শুনি যে শিখা ম্যাডাম তাই হেডমাস্টার, কিন্তু অনেক সবসময় তাই মোবাইলটা লেগে তখন বাচ্চারা আর কোনো চেক নাই, কিচ্ছু নাই, বা খাওয়া খাদ্য ঠিক নাই বা মাতৃভাষাটাও ঠিক নাই। এর কারণে আমরা খুব দুঃখিত যে আমরা এই মণিবর পরিবর্তে আমরা ওঠা চাইছি যে ভালো ভালো শিক্ষিত পিছই মানে এরা যদিও মণিবর যদি তাই দুইটা উঠো যায় গিয়া দিয়ে সুব্রত একজন, শান্তনু একজন, ম্যাডাম যারা আছে তারা উচ্চ শিক্ষিত, খারাপ থাকি একজন তার পরিবর্তী একজন হেডমাস্টার হোক তো আমরা বাচ্চারা জীবন একটা ভালো হতাম বুঝছি। ওঠার লাগিও আমরা অনেক চেষ্টা নিয়ে বারবার আমরা। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী
সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শিলচরে উড়ালপুলের নির্মাণকে সামনে রেখে নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয় কাছাড় জেলাশাসকের কনফারেন্স হলে। শিলচর শহরের যানজট নিরসনের জন্য উড়ালপুল সহ এলিমিটেড করিডোর নির্মাণকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় শিলচর জেলাশাসকের কনফারেন্স হলে। এতে উপস্থিত ছিলেন রাজ্যের পিডব্লিউডি, পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব সহ বিভাগীয় কর্মকর্তা এবং শহরের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে শিলচরের সার্বিক উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টার কথা
তুলে ধরেন। সবাইকে নিয়ে আমরা কিভাবে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ করেছেন। আর আমরা সবাই জানি, বিশেষ করে বরাক উপত্যকার সবাই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আসামে প্রত্যেকটা এলাকা যাতে সমন্বয়ন হয়, বিশেষ করে বরাক উপত্যকা যাতে আমরা আসামের অন্যান্য এলাকা আপার হোক, লোয়ার হোক, মিডিল হোক, সম উন্নয়নের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য ওনার যে প্রয়াস। তো আজকের এই সভা থেকে আমরা একজন বরাকের নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকে বিশেষ করে এখানে অনেক বরিষ্ঠ জনেরা আপনারা অনেক সাজেশন দিয়েছেন। আমরা টু দা পয়েন্ট এই সাজেশনগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন যে আমরা যেহেতু আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর শহর, শিলচর শহর যাতে একটা সুন্দরভাবে গড়ে ওঠে, এখানে অনেক পজিটিভ সাজেশন এসেছে। আর ভালো কাজ করতে হলে কিছু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু শিলচর শহরের উন্নয়ন হোক, শিলচর শহর সুন্দর হোক, বরাক উপত্যকা সুন্দর হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে আমরা মেঘালয় রোড বর্ষার সময় অনেক আমরা একটা বিপদের সম্মুখীন হয়ে দাঁড়ায়। বরাক উপত্যকা রোড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। এখন 4 লেনের কাজ অনেক তড়িৎ গতিতে চলছে। আবার একটা এক্সপ্রেস হাইওয়ে, হাই স্পিড হাইওয়ে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রোড কমিউনিকেশন মিনিস্টার নীতিন গাডকারি জি মহোদয়ের সঙ্গে আলোচনা করে এটাও স্যাংশনের পথে এবং খুব শীঘ্রই এটা স্যাংশন আসবে। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আর কৌশিক দা আমরা দুইজন গিয়েছিলাম। ওই আলোচনা ক্রমে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওইটাও স্যাংশন হয়ে গেছে ভাবো। তো এই যে 6 লেন রোড, ওইটার টাইম প্রায় 4 to 4.5 বড়াপানি টু পাঁচগ্রাম আমরা পৌঁছে যেতে পারবো, বা যাওয়া আসার ক্ষেত্রে আমরা আরো অনেক তাড়াতাড়ি। এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে সম্মানের এক্স ওয়ার্ড কমিশনাররা, বিশেষ করে শিলচর শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শ্রদ্ধার জনসাধারণ, লিডিং সিটিজেন, বিভিন্ন ক্লাব, এনজিওর সদস্যরা। তো প্রথমেই মন্ত্রী মহোদয় দুজনেই বলেছেন, আজকে একটা পিপিটি দেখানো হয়েছে, আপনারা বুঝেছেন টোটাল ল্যান্ড মোটামুটিভাবে আমরা দুটা ফেজে যদি ধরি তাহলে আইএসবিটি থেকে শুরু করে ক্যাপিটাল একটা পয়েন্ট একটা ফেজ, অ্যান্ড সেকেন্ড ফেজ ক্যাপিটাল থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট। প্রথম প্রতি আমরা কৃতজ্ঞ যে আজকে এই ডিসকাশন পার্টে আপনারা সহযোগিতা করছেন। আপনাদের ডিসকাশনের মাধ্যমে, আপনাদের সাজেশনের মাধ্যমে গভর্নমেন্ট তার পরবর্তী যে কাজগুলো সেটা এগিয়ে নিয়ে যাবে। আপনারা জানেন যে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি এটা তার আলাদা একটা স্নেহ শিলচরের প্রতি আছে যে শিলচরকে কী করে সুন্দর করা যায়, সেটা ট্রাফিক কনজেশন ফ্রি শিলচর বলুন বা ওয়াটার লগিং ফ্রি শিলচর বলুন, সেই ক্ষেত্রে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আজকে আমাদের যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করছেন আমাদের মন্ত্রী সম্মানের কৃষ্ণেন্দু পাল মহোদয়, ওনাকে বলেছেন আমাদের বরাকভ্যালি ডেভেলপমেন্ট যেটা ডিপার্টমেন্ট তার একটা আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে উনি কৌশিক রায় মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। তো তারা দুজনেই মিলে আসাম সরকারের সাহিত্যিক পুরস্কার লাভ করলেন শ্রীভূমি জেলার ব্রজগোপাল সিনহা। আসামে মোট 28 জনকে সাহিত্যিক পুরস্কার প্রদান করে আসাম সরকার। তাদের মধ্যে শ্রীভূমি জেলা থেকে একমাত্র ব্রজগোপাল সিনহা সাহিত্যিক পুরস্কার লাভ করেন। দুলভচড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ব্রজগোপাল সিনহা ওনার দুটি বই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইন ফ্রিডম ফাইট অ্যান্ড আদার মুভমেন্টস ও লোকায়ত উৎপত্তির জন্য আসাম সরকারের থেকে সাহিত্যিক পুরস্কার লাভ করেন। এই পুরস্কার লাভ করে উনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি 2024 ইংরেজির 7 ডিসেম্বর গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল সাহিত্যিক বঁটা লিটারারি অ্যাওয়ার্ড। শ্রীভূমি জেলা থেকে আমি একজন মাত্র সিলেক্ট হয়েছি। আসামের টোটাল 28 জন, এর মধ্যে শ্রীভূমি জেলা থেকে আমি একজনই সাহিত্যিক পুরস্কার লাভ করেছি। মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের
পক্ষ থেকে এই সাহিত্যিক পুরস্কার গ্রহণ করা হয়েছে ডিসেম্বর 7 তারিখ 2024 ইংরেজি। একমাত্র 2টা বই আমি প্রেরণ করেছি, আমার লিখিত বই। একটা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে, একটা হচ্ছে লোকের উৎপত্তি একটা বই, তার মানে ডিফারেন্ট ক্লেন্স অফ দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সোসাইটি। 2 নম্বর বইটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইন ফ্রিডম অ্যান্ড আদার মুভমেন্টস, স্বাধীনতা সংগ্রামে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অবদান। এই 2টা বই লিখিয়ে দাখিল করেছিলাম, যার জন্য আমাকে সাহিত্যিক পুরস্কার সিলেক্ট করা হয়েছে। আমি 7 ডিসেম্বর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা মহেশের নিকট থেকে আমি এই পুরস্কারটা গ্রহণ করেছি। আমি ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রী ব্রজগোপাল সিনহা মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এই পুরস্কার প্রদানের জন্য। আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই বঁটা প্রদানের মাধ্যমে প্রমাণ করেছেন যে শিক্ষাক্ষেত্রে ওনার দৃষ্টি আছে। আর আমরা সবাই জানি হসপিটালের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে লাইব্রেরি এবং একটি বই লেখা, অর্থাৎ অন্ধকার থেকে জাতিকে আলোর পথে নিয়ে যাওয়া, যা আমাদের উপনিষদের ভাষায় তামসমা জ্যোতির্গময়, সেই জ্যোতিতে নিয়ে যেতে আমাদের স্যার যেভাবে প্রয়াস চালাচ্ছেন, সেই প্রয়াসকে যে উনি সত্যিকার অর্থে অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করেছেন, তার জন্য ওনাদের সেই মানসিকতাকে আমরা প্রণাম জানাই। আমাদের এই শ্রীভূমি জেলা থেকে শুধু একজন পেয়েছেন, শুধু একজনকে উনি সিলেক্ট করেছেন। আমরা আশা রাখবো আগামীতে অনেকজন সিলেক্ট পাবে, অনেকজনকে উনি বেছে নেবেন এবং আমরা সত্যিকার অর্থে সমাজের জন্য কাজ করছি, কাজ করে যেতে চাই। আর এইভাবে সংবর্ধনা পেলে আমাদের শক্তি আর একটু বেড়ে যাবে। তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ প্রকাশ করছি। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।